এবার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে তার ডেরিভেটিভ টার্ম থাকবে আর ইকুয়াল টু সাইন থাকবে, তবে ইকুয়েশন বলতে পারবো। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আমরা নর্মাল যে জিনিস যেগুলো জানি সেগুলো হচ্ছে কি যে যে তার অর্ডার বা ডিগ্রি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলো আমাদের মোটামুটি আইডিয়া থাকতে হবে। যার রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা নেব সেটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেসপেক্টে যাকে আমরা ডেরিভেটিভ করবো সেটাই হয়ে যাবে ডিপেন্ডেন্ট। তাহলে মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার, মানে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বলছি আমি, সেখানে কি একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানেও একটাই আছে, ওয়াই আছে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি হয় অনেক সময় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মোর দ্যান ওয়ান হতে পারে। যেমন আমি যদি বলি, যেমন ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি, এটা একটা টোটাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা বলতে পারি, বা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনও আকারেও বলতে পারি। তাহলে টিটা হয়ে গেল এখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে গেল কি এক্স আর ওয়াই দুটো, ডিএক্স ডিটি প্লাস ডিওয়াই ডিটি যদি বলি আমরা, সেক্ষেত্রে অর্ডার কী হয়ে যাবে, ওয়ান হবে। অর্ডার আমি ডিগ্রি নিয়ে পরে আসছি, এটুকু বোঝা গেল। আর সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফার্স্ট অর্ডার, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়। আর আলটিমেট মানে আপ টু এন অর্ডার পর্যন্ত আমরা কনসিডার করতে পারি অর্ডারটা। যত টাইম ডেরিভেটিভ থাকবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে তত তার অর্ডার হয়ে যাবে। আর একটা জিনিস বলি যে অর্ডার মানে কি, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে যত টাইম ডেরিভেটিভ হবে সেটাই তার অর্ডার। আর ডিগ্রিটা কি, যে হায়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ার যেটা হবে সেটাই তার ডিগ্রি। এবার ওই রেডিক্যালস বা ভগ্নাংশ যেগুলো বলছি আমরা, ওরকম কন্ডিশন যদি থাকে সেগুলোকে আমরা রিমুভ করে দেবো। রিমুভ করার জন্য আমরা সবসময় কি স্কোয়ার বা কিউব এগুলো করে থাকি। তারপরে আলটিমেট যেটা দাঁড়াবে, বা ইন্টিগ্রেশন টার্ম যদি থাকে সেই ক্ষেত্রেও আমরা সেটাকে রিমুভ করবো। ইন্টিগ্রেশন টার্ম থাকলে কি ওয়ান টাইমস আরেকবার ডেরিভেটিভ করতে হবে, যদি ডবল ইন্টিগ্রেশন থাকে তাহলে দুবার ডেরিভেটিভ করবো, আর ট্রিপল ইন্টিগ্রেশন থাকলে তিনবার। এরকম কন্ডিশন ওরা কোশ্চেন ঘুরিয়ে দিতেই পারে। ইন্টিগ্রেশন টার্ম যতবার থাকবে আলটিমেট হয়তো দেখা গেল কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে অর্ডারটা আছে সেকেন্ড অর্ডারে, আর ডবল ইন্টিগ্রেশন দিয়েছে, তার মানে আমাকে ফের দুবার ইন্টিগ্রেশন করতে হবে, ডেরিভেটিভ করতে হবে। তার মানে তখন 5 অর্ডার হয়ে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, অর্ডারটা তখন 5 হয়ে যাবে। 5 অর্ডার হওয়ার পর আলটিমেট যেটা হবে সেটাই হয়ে যাবে। যে লিঙ্কটা একজন শেয়ার করতে বলছি, কেউ লিঙ্কটা শেয়ার করে দিতে হবে। আমি এইখান থেকে লিঙ্কটা শেয়ার করতে পারছি না। এবার এখানে একটা জিনিস বলি যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন তার অর্ডার কী হবে, যদি আমাদের কার্ভের ইকুয়েশনটা বলে দেয়, এবার সেই কার্ভে যতগুলো নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানটাতে এখানে লেখা আছে পরিষ্কার যে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট যতগুলো হবে সেটাই তার অর্ডার। ইন্ডিপেন্ডেন্ট কথাটা কিন্তু এখানে খুব ভাইটাল, কারণ ইন্ডিপেন্ডেন্ট না হলে কিন্তু আমরা অর্ডারটা বুঝতে পারবো না। সে এক্সাম্পল যখন দেবো তখন বোঝা যাবে ক্লিয়ার যে ইন্ডিপেন্ডেন্ট ব্যাপারটা কী হচ্ছে অ্যাকচুয়ালি। এবার আসি সলিউশন মানে কি, যদি আমরা দেখতে পাই যে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে এবং তাকে আমরা একবারই ডেরিভেটিভ করবো, যদি দেখি যে দুটো ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট তাহলে দুবার ডেরিভেটিভ হবে। এইভাবে আমরা তিনবার থাকলে, তিনটে ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট হলে তিনবার ডেরিভেটিভ করবো। এই হচ্ছে মেন ব্যাপার। এবার ফার্স্ট অর্ডার যে ইকুয়েশন যেগুলো থাকবে, আমরা অনেকগুলো মেথড জানি, সেই সব মেথডে আমরা সলভ করতে পারি ইকুয়েশনগুলো, এগুলো মোটামুটি সব জানা আছে, বিশেষ খুব একটা ভাইটাল জায়গা নয় এগুলো। ভেরিয়েবল সেপারেট সব থেকে বেস্ট অপশন, যদি হয়ে যায় তো খুব ভালো। মানে যেগুলো অ্যাকচুয়ালি এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই এই ফর্মেটে থাকবে, এম এনটা কি ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, আবার কনস্ট্যান্ট হতে পারে। দেন দ্য জেনারেল সলিউশন কি হবে, এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই এগুলো কনস্ট্যান্ট। এবার এই জায়গাটাতে আমরা সবসময় কি এম ডিএক্স প্লাস এন ডি ওয়াই যখন করি, এই নর্মালি এগুলো হয়ে যায়, কিন্তু এক্সাক্টের ক্ষেত্রে যখন যাবো আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, সেক্ষেত্রে কন্ডিশন থাকে, এম ডিএক্স ইন্টিগ্রেশনের সঙ্গে এন ডি ওয়াই ইন্টিগ্রেশনের কন্ডিশন থাকতে হবে, তাহলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। এগুলো এক্সাক্ট টাইপের, সেই জন্য এগুলো কোনো কন্ডিশন নেই এখানে। কিন্তু যখন এক্সাক্ট হবে না, সেই ক্ষেত্রে আমাদের এক্সাক্ট করার জন্য যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করবো, তখন আমি এই ব্যাপারটা নিয়ে একটা কোশ্চেন আলোচনা করে দেবো। তবে হোমোজিনিয়াস আমরা জানি যে হোমোজিনিয়াস নাকি ওপর আর নিচের ডিগ্রি সেম হতে হবে। যদি আমরা এফ অফ এক্স ওয়াই বাই ডিওয়াই বাই ডিএক্স এফ অফ এক্স ওয়াই বাই ফাই অফ এক্স ওয়াই হয়, যেখানে এফ এক্স ওয়াই ফাই এক্স ফাংশন অফ এক্স ওয়াই, বোথ সাইড ওপরে নিচের ডিগ্রি যদি সেম হয়, বা তখন আমরা সেটাকে হোমোজিনিয়াস বলি। তখন সেই ওয়াই সমান ভি এক্স পুট করতে হয়, এগুলো মোটামুটি আইডিয়া আছে, এগুলো বলছি না আমি। আর ইকুয়েশন রিডিউসেবল টু হোমোজিনিয়াস ফর্ম, সেক্ষেত্রেও আমরা জানি এগুলো এই দেখে নিতে হয় যে এ ওয়ান বা এ ডাস ইকুয়াল নট ইকুয়াল টু বি ওয়ান বা বি ডাস যদি হয়, সেখানটাকে আমরা হোমোজিনিয়াস বলতে পারি না, সেক্ষেত্রে আমরা ওটাকে হোমোজিনিয়াসে কনভার্ট করতে হবে। নেক্সট কী আছে, ওই এক্স ইকুয়াল এক্স ডাস প্লাস এই ওয়াই ইকুয়াল ওয়াই ডাস প্লাস, এই রেজাল্টটা কিন্তু অনেক শর্ট কোশ্চেনে দেয়, যে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেটাকে আমরা হোমোজিনিয়াসের জন্য কী পুট করতে হবে। এক্স ইকুয়াল এক্স ডাস প্লাস, আমরা ট্রান্সফরমেশন যেগুলো শিখেছিলাম জেনারেল ইকুয়েশন, এই যে জিওমেট্রিতে যে ইনভেরিয়েন্ট যেগুলো হচ্ছিল, যে আমরা ট্রান্সফরমেশন ব্যবহার করতে হবে, এটা তো ট্রান্সলেশন, এক্স ইকুয়াল এক্স ডাস প্লাস এই ওয়াই ইকুয়াল ওয়াই ডাস প্লাস কে, এগুলো মোটামুটি আইডিয়া আছে। সেইটাকে বেস করে আমরা এগুলো এক্স ওয়ান এক্স ডাস প্লাস এই ওয়াই ইকুয়াল টু ওয়াই ডাস প্লাস এগুলো পুট করে থাকি। এবার বেশ এগুলো হয়ে গেল মোটামুটি। আমি এই পয়েন্টটা অতটা গুরুত্বপূর্ণ নেই, আমি চলে যাচ্ছি একবারে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফর্মটা কি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ। আমি সব বলে নিই, তারপর কোশ্চেন যখন পরপর আসবে আমি আলোচনা করে দেবো ডিটেলস ব্যাপারটা। লিনিয়ার মানে কি এখানে লিনিয়ার অনেক সময় লিনিয়ার নন লিনিয়ার কন্ডিশন দেয়, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার কি লিনিয়ার নয়। আমি ব্যাকে একটু আসছি। এইখানে আমরা যে দেখতে পাচ্ছি যে
প্রথম যে ইকুয়েশনটা d2y/dx2 - 2dy/dx + y = 0, এটা কি একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন? কারণ লিনিয়ার হতে গেলে কি হয় যে আমাদের যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তারা কখনো ডেরিভেটিভ টার্মের সঙ্গে প্রোডাক্ট আকারে থাকবে না, মানে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y, তারা প্রোডাক্ট আকারে থাকবে না, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হোক বা তার ডেরিভেটিভ টার্ম হোক, তাদের পাওয়ার সবসময় 1 হবে, ঠিক আছে? তবেই আমরা তাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। এবার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অর্ডারে হয়, সেকেন্ড অর্ডারে হয়, থার্ড অর্ডারে হয় অ্যান্ড এন অর্ডারেও হয়। মেন ব্যাপার হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে y এর সঙ্গে তার ডেরিভেটিভ টার্মগুলো প্রোডাক্ট আকারে থাকবে না, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মানে y বা তার ডেরিভেটিভ টার্মগুলো কখনো ওয়ান ছাড়া অন্য কিছু হলে হবে না, বা হাফ মানে কোনো ফ্র্যাকশন পার্ট বা ভগ্নাংশ আকার থাকলে হবে না, তখন তাহলে আমরা সেটাকে লিনিয়ার আর বলতে পারবো না। আদার্স আর কোনো কন্ডিশন নেই লিনিয়ারের জন্য। আর যদি লিনিয়ার না হয় তাহলে অলওয়েজ নন লিনিয়ারই হবে, লিনিয়ার আর নন লিনিয়ার বাইরে কিছু নেই। সেটা আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়ালের ক্ষেত্রে যে রুল প্রযোজ্য, পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ক্ষেত্রেও সেই একই রুল প্রযোজ্য। কোশ্চেন অনেক সময় এখানে অর্ডিনারি না দিয়ে পার্সিয়ালও দিয়ে দিতে পারে, ঘাবড়াবার কিছু নেই, জিনিসটা একই। আর টোটাল ডিফারেনশিয়াল হয়ে গেলে ওখানে মোর দ্যান কী হয়ে যায়, ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয়ে যায়। আর যদি পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হয় তাহলে মোর দ্যান 2 হয়ে যাবে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বেশ, নেক্সট কোথায় ছিলাম সেখানে। এবার লিনিয়ার কেসটা আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি যে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন dy/dx + py = q, p আর qটা ফাংশন অফ x অথবা কি কনস্ট্যান্ট হতে পারে, তখন আমরা সেটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। বা এই ফর্মটাকে আমরা এইভাবে ঘুরিয়ে লিখতে পারি, dx dy + px = q, পুরো জিনিসটা উল্টে যাবে। তখন এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল x আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে y হয়ে যাচ্ছে, আর p আর qটা ফাংশন অফ y হয়ে যাবে, আর কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার রুলস হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে e⁻p dx, আর সেকেন্ডটার ক্ষেত্রে কী হয়ে যাবে e⁻p dy, ঠিক আছে? সলিউশনটা কি হয় যে y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এই রাইট হ্যান্ড সাইডে যেটা থাকে কিউটা বসে যায়, আর dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, আর একটা আরবিটারি কনস্ট্যান্ট লাগবে। আর একটা ব্যাপার হচ্ছে সেকেন্ড যে কন্ডিশনটা, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এখানে ব্যাপারটা এখানে ক্লিয়ার হয়তো হ্যাঁ বলে দিচ্ছি, p dy হয়ে যাচ্ছে। এটা এই দুটো একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে নর্মালি যে লিনিয়ারি দেওয়া যায় কিন্তু আমরা dy dx ফর্মে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা যদি ওটাকে ঘুরিয়ে নিই তাহলে দেখা যাবে যে dx dy, এটা ফার্স্ট যদি একটা সলিউশন আমরা ফার্স্ট অর্ডারে বার করতে যাই, যদি সেটা লিনিয়ার হয় এবং আমি বুঝতে পারছি যে এটা দুটো যে কোনো একটা ফর্মে হয়ে যাবে, তাহলে আমি অন্য কোনো মেথড যাবো না, সরাসরি এই মেথডটাকে অ্যাপ্লাই করবো। এটা সব থেকে সহজ রুল সলিউশন বার করার। আর এখানে অর্ডারটা যেগুলো সবসময় কি 1 হবে, তাহলে একটা আরবিটারি কনস্ট্যান্ট আসবে, সেই জন্য একটা করে সি লেখা হয়েছে। এবার কিছু রেজাল্ট এখানে মানে e⁻x গুলো ঘটনাগুলো ঘটে বলে এখানে দেওয়া হয়েছে যে আমরা এই লিনিয়ার ক্ষেত্রে সবসময় e⁻ আছে, তার মানে লগের কেসটা এখানে খুব ভাইটাল। এইখানে কিন্তু অনেক সময় তাড়াহুড়োর মধ্যে ভুল হয়ে যায়, কারণ e⁻log x মানে x হবে, e⁻2log x মানে x² হবে। এইভাবে যদি e⁻−x হয়ে যায়, -log x হয়, তাহলে 1/x হয়ে যাবে। এইভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরগুলো আমরা এই ছকটা দেখে নিলেই হয়ে যাবে। আমরা পিডিএফটা দেওয়া থাকবে, মোটামুটি এটা দেখলেই মোটামুটি প্র্যাকটিসটা হয়ে যাবে। এবার বার্নলিতে চলে আসি। বার্নলি কি লিনিয়ারের ফর্মে থাকে না, বার্নলি থেকে আমরা সেটাকে লিনিয়ারে কনভার্ট করতে পারি। শুধু ডিফারেন্স কী বলছে, লিনিয়ারে কী ছিল, রাইট হ্যান্ড সাইডে কিউ ছিল, কিন্তু এখানে কিউয়ের জায়গায় একটা প্রোডাক্ট টার্মে থাকে ওয়াইয়ের একটা ফাংশন থাকবে, যেটাকে যদি আমরা y টু দি পাওয়ার n, এবার এনের ভ্যালু তো আমাদের যে কোনো ইন্টিজার হতে পারে, পজিটিভ নেগেটিভ যা কিছু হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি এটা 1টা হয় না, ওয়াইয়ের মান যদি 1 হয়ে যায় তাহলে এখানে কন্ডিশনটা হোল্ড করবে না। বেশ, তাহলে আমরা বার্নলি ফর্মটা আমরা দেখে নিই যে dy/dx + py = q ইন্টু y টু দি পাওয়ার, এটা pq সেই ফাংশন অফ x। এবার এই ক্ষেত্রে x হয় বা কনস্ট্যান্ট হয়, আর এটাকে বার্নলি ফর্ম বলতে পারি আমরা। তার মানে ওই y টু দি পাওয়ার -n দিয়ে আমরা বোথ সাইডে প্রোডাক্ট করে দিই, যে আলটিমেট কি আসে y টু দি পাওয়ার 1 - n z dz dx এটাকে কনভার্ট করে দিলে আমরা এরকম একটা ফর্ম পাই। এই ক্ষেত্রে একটা জিনিস খুব ভাইটাল, এইটা যদি কেউ মনে রাখতে পারে যে বার্নলির ফর্মটা এইটা কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এই যে ফার্স্ট ইকুয়েশনটা ছিল এর যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে এইটা সেম হবে, ঠিক আছে? তাহলে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমি পরের পেজে যাচ্ছি, ওটা দেওয়া আছে ফর্মুলাটা, এগুলো খুব ইজিলি বার করা যাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা। তাহলে দিস ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল, আগে যে ইকুয়েশনটা হলো লিনিয়ার হয়ে গেল, তাহলে ইন্টিগ্রেশন ফ্যাক্টরটা কি বলছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে একটু কাছে নিয়ে আসি, এই যে e⁻1 - n ইন্টিগ্রেশন p dx। এবার আমি nটা 1 বলছি না, কারণ এই পার্টটা তাহলে 0 হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশনের আর কোনো ভ্যালু থাকছে না। তাহলে 1টা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় তাহলে কোনো মিনিংলেস হয়ে যাচ্ছে, সেই জন্য 1টা এখানে ওয়াইয়ের মান যদি 1 সাধারণত থাকে না। বেশ, তাহলে সলিউশনটা ওই একইভাবে এই রেজাল্টটা যদি কেউ মনে রাখতে পারে খুব মানে ভালো, তার কাজে লেগে যাবে এই রেজাল্টটা। এটা সবসময় 1 মানে nটা গ্রেটার দ্যান 1, নেগেটিভ হতে পারে কিন্তু 1টা হবে না। বেশ, আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে এখানে? মাইক সব অফ আছে, আমি শুনতেও পাচ্ছি না, আমি তো অনেকটা বলে গেলাম। সুমন, ঠিক আছে। বেশ, বাকি আজকে জয়েন হয় নাই কেউ। এখানে ওই সলিউশনের ক্ষেত্রে ওই বার্নলি ইকুয়েশনে ওই q * i আছে, তার মানে ওই q আর i এর গুণ আকারে থাকবে নাকি? ওটা সেই বার্নলি হোক আর ওই লিনিয়ার হোক একই নিয়ম। আচ্ছা, একই রুলস।
বেশ, যে এক্সাক্ট, এবার এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে চলে এলাম। লেট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0 হয় এম এন আর ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। এটা হচ্ছে এক্সাক্টের স্ট্যান্ডার্ড ফর্ম, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, মানে এম আর এনটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই হবে। মানে এখানে যেটা থাকবে এক্স এর ফাংশন থাকতে পারে, ওয়াই এর ফাংশন থাকতে পারে, বোথ কম্পেয়ার করে থাকবে। তো লেখা আছে এখানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই হয় এফ এক্স এম এন আর ফাংশন অফ এক্স ওয়াই। তাহলে এক্সাক্ট হতে গেলে কন্ডিশন কি, পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে এম কে ওয়াই রেসপেক্টে আর এন কে এক্স এর রেসপেক্টে। যদি ইকুয়াল ভ্যালু চলে আসে, ইকুয়াল রেজাল্ট আসে, তাহলে আমরা সেটাকে এক্সাক্ট বলবো। এবার ইকুয়াল তো সাধারণত যদি মানে এক্সাক্ট, মানে যেগুলো এক্সাক্ট হয় না সেইগুলো সাধারণত দেয়, এক্সাক্ট হলে তো ইজিলি সলভ করা যাবে। এবার এর জন্য কিছু রুলস আছে। রুলসটা কি, এখানে কয়েকটা রুলস আছে, রুলস ফর সলভিং এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। রুলসটা হচ্ছে কি, বলছে ইন্টিগ্রেটিং দ্য টার্মস ইন এম ডিএক্স উইথ রেসপেক্ট টু এক্স। মানে এই যে এইটা, মানে এইগুলোকে যখন আমি ইন্টিগ্রেশন করবো তাহলে কি হয়ে যাবে, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, ডিএক্স লেগে আছে, এটাকে ওয়াই রেসপেক্টে। এবার কি করতে হবে, যখন আমরা এইটাকে ইন্টিগ্রেশন করবো তাহলে ওয়াই সমান কনস্ট্যান্ট হবে, আর এখানে যখন ইন্টিগ্রেশন করবো এখানে আমরা এক্স ওয়াই টার্মটাকে শুধু রিমুভ করে দেবো, যে বাকি টার্মটা থাকবে তার শুধু ইন্টিগ্রেশন হবে। এখানে পরিষ্কার নিয়মটা লেখা আছে, অনলি দোজ টার্ম হুইচ ডু নট কন্টেন এক্স ইফ এন কন্টেন্স নো টার্ম ফ্রি ফ্রম এক্স দেন দ্য সলিউশন উইল বি এম ডিএক্স ইকুয়াল টু। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল। আমরা যদি দেখি যে কোনো টার্ম এক্স ওয়াই ফ্রি নাই, তাহলে এই পার্টটার ইন্টিগ্রেশন করারই প্রয়োজন নেই। এই যে এন ডিএক্স এন ডিওয়াই টার্মটা আছে না, এই টার্মটা ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই, শুধু এইটুকু ইন্টিগ্রেশন করলেই হবে। যদি এরকম কন্ডিশন থাকে তাহলে আমরা খুব ইজিলি সলভ করতে পারবো, আমার কোনো প্রয়োজনই হবে না যে এই পার্টটার ইন্টিগ্রেশন করা, শুধু এই পার্টটা ইন্টিগ্রেশন করে সি লিখে দেবো, হয়ে যাবে। বোঝা গেল? এখানে পরিষ্কার লেখা আছে, বলছে ইফ এন কন্টেন্ট নো টার্মস ফ্রি ফ্রম এক্স, মানে এক্স ওয়াই টার্ম প্রোডাক্ট আকারে এখানে যেগুলো থাকবে সেগুলো আমরা পুরো বাদ দিয়ে দেবো, মানে এই জায়গাটা 0 লিখে দেবো, তাহলে সলিউশন পেয়ে যাবো। বলছে টু রিডিউস দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন উই মাল্টিপ্লাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন বাই সাম পার্টিকুলার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে, যখন একটা নন এক্সাক্ট হয়ে যাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটাকে এক্সাক্ট বানানোর জন্য আমরা কিছু দিয়ে মাল্টিপ্লাই করবো, সেই কিছু মানে হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই, সেটা হয়ে যাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবং এক্সাক্ট বানাতে গেলে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাস্ট। এখন একজন জয়েন হলো, আমি বলেছিলাম ওই ইয়েতে গিয়ে জয়েনটা হওয়ার জন্য, ওই হ্যাচি প্লাসগুলো এখানে কি ক্লিক করলেই হয়ে যেত, লিঙ্ক কিছু লাগবে না। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল জায়গা, খুব ইজিলি সলভ করা যাবে যদি আমরা এই এনের সঙ্গে ডিওয়াই যেটা আছে না, এক্স ওয়াই টার্ম যদি এখানে যেগুলো প্রোডাক্ট আকারে আছে সেইগুলো যদি থেকে যায়, তার মানে কোনো টার্মই ফ্রি থাকছে না, তার মানে সেই ক্ষেত্রে আমরা কী হয়ে যাবো, পুরো টার্মটাই বাদ দিই দেবো, মানে এই জায়গাটা 0 লিখে দেবো, তাহলে সলিউশন পেয়ে যাবো। এবার কিছু আর একটা জিনিস, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয়, সবসময় ইনফাইনাইট নাম্বার হতে পারে, এটা একটা শর্ট কোশ্চেন এমসিকিউ দিতে পারে। এখানে কিছু রেজাল্ট আছে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা, যখন আমাদের কোনো রুলস কাজ করবে না তখন আমরা কিন্তু এই ছকটা কিন্তু কাজে দেবে বিরাট। সলিউশনের ক্ষেত্রেও কিন্তু এটা অনেক সময় ভাইটাল রোল প্লে করে। এটা কিছুই না, অ্যাকচুয়ালি একটা এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। এটাকে আমরা আরেকটা জিনিস বলি, টোটাল ডিফারেন্সিয়াল আকারে তো লিখতে হবে, যে যখন একটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়, আমি আগের দিন নোটে বলেছিলাম ডি অফ ইউ, মানে ইউটা ফাংশন অফ এক্স ওয়াই এম ডিএক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু ডি অফ ইউ, এইরকম আকারে যদি লেখা যায় তখন সেটাকে আমরা এক্সাক্ট বলি। তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স 1/x² হয়, এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স 1/x এগুলো সবই হয়। এগুলো জাস্ট এইগুলো দিয়ে মাল্টিপ্লাই করলে এইখান থেকে ফর্মুলাগুলো চলে আসবে। আর এই 5 নম্বরটা আমরা বলি এম ডিএক্স প্লাস এন ওয়াই এগুলো 0 যদি হোমোজিনিয়াস হয়ে যায়, আর এম এক্স প্লাস এন ওয়াই যদি নট ইকুয়াল টু 0 হয়, তখন 1/mx প্লাস এন ওয়াইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়। আর একটা কি 6 নম্বর ফর্মটা সব থেকে ভাইটাল, মানে এইটা দিয়ে বেশিরভাগ কোশ্চেন আসে। এম ডিএক্স প্লাস এন ওয়াই 0 ইজ একটা যদি নন এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মটা যদি ওয়াই কিন্তু f1 x বাই ডিএক্স প্লাস এক্স f2 x বাই ডিওয়াই যখন 0 হয়, বাট mx মাইনাস এন ওয়াই নট ইকুয়াল টু 0 হয়, তাহলে 1/mx মাইনাস এন ওয়াইটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়। এবার এখানে অনেক সময় কনস্ট্যান্ট টার্ম আছে, নিচে কনস্ট্যান্ট টার্মটাকে রিমুভ করে দিতে হবে, ওটা রাখা যাবে না। নেক্সট আরেকটা আছে ডেল এম ডেল এক্স, যদি ওই কন্ডিশনটা হোল্ড না করে তখন আমরা এইটা চেক করবো, ডেল এম ডেল এক্স মাইনাস ডেল এন ডেল ওয়াই, এটাকে আমরা এম দিয়ে ডিভাইড করছি, ইজ এ ফাংশন অফ ওয়াই অ্যালন। এখানে মাইনাসটা দেয় না সম্ভবত, যাই হোক এটা ভুল করেছে, এম দিয়ে যখন ডিভাইড করবো একটা মাইনাস আসবে সামনে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার, যদি ফাংশন অফ ওয়াই আছে তাহলে ই টু দি পাওয়ার ওয়াই। আর আগেরটার ক্ষেত্রে কী ছিল, যদি আমাদের ফাংশন অফ এক্স আছে তাহলে আমরা ইন্টিগ্রেশন করবো ই টু দি পাওয়ার এফ অফ এক্স ডিএক্স। এই রুলসটা আমরা এখানে লেখা নাই গো, বাচ্চারা কাছে আমি আগের দিন বলেওছি এই ব্যাপারটা। এই গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ব্যাপার। এবার বলছি ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট হায়ার ডিগ্রি, ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বাট হায়ার ডিগ্রি, ডিগ্রিটা আমাদের একের বেশি, মানে নন লিনিয়ার কেসগুলো আসছে এখানে, তাই তো, ডিগ্রি একের বেশি মানে নন লিনিয়ার কেস আসবে। এই যে এবার এখানে পি সমান সেই ডিওয়াই ডিএক্স পুট করতে হয়, মানে এই নন লিনিয়ার যে কেসগুলো আছে এগুলো সাধারণত কি কটা মেথড আছে, সেই মেথডগুলো সাহায্যে আমরা সলভ করি। এক নম্বরটা বলছি ইকুয়েশন হুইচ ক্যান বি সলভেবল ফর পি ফর ডিওয়াই ডিএক্স। এবার যদি টাইপটা পি মাইনাস A1 পি মাইনাস A2 পি মাইনাস এরকম ধরনের যদি হয়, মানে যদি আমরা এগুলো ফ্যাক্টর আকারে লিখতে পারি, তাহলে সলিউশন কী হয়ে যাবে, এফ অফ এক্স ওয়াই সি, f1 x y c, f2 x y c, সিটা কিন্তু একটাই থাকবে, যেহেতু অর্ডারটা 1, তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট একটাই হয়ে যাবে, শুধুমাত্র ওই A1 A2 A3 এইগুলোর জায়গায় সব সি পুট করে দেবো, তাহলে আমরা সলিউশনটা পেয়ে যাবো।
তারপরে সলভেবল ফর ওয়াই, সলভেবল ফর ওয়াই কন্ডিশন কি, ইফ দ্য গিভেন ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেসড ইন দ্য ফর্ম ওয়াই, যদি এফ অফ এক্স পি আকারে লিখতে পারি, ওয়াইকে যদি এই ফর্মে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স পি, তাহলে আমরা সেটাকে সলভেবল ফর ওয়াই করতে পারবো, এবং সেই ক্ষেত্রে কি ডেরিভেটিভ করবো এক্সের রেসপেক্টে এবং ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় পি পুট করে দেবো, তাহলে আমরা সলিউশনটা ইজিলি বার করতে পারবো। সেইখান থেকে পি এলিমিনেট কী করবো, পিটাকে এলিমিনেট করতে হবে 1 নম্বর আর 2 নম্বর থেকে, তাহলে আমরা সলভেবল ফর ওয়াইয়ের সাহায্যে জেনারেল সলিউশনটা পেয়ে যাবো। এখানে পি আর এটাকে প্যারামিটার বা ফাংশন অফ এক্স বলতে পারি, সরি পিটা ফাংশন অফ এক্স আর পিটা তো ডিওয়াই ডিএক্স এক্সপ্রেসিং এক্স ওয়াই সেপারেটলি অ্যাজ এ ফাংশন অফ পি, অ্যান্ড এটা প্যারামিটারও বলতে পারি এখানে এই প্যারামিটার। তারপরে ক্লিয়ারেস্ট ফর্ম, এটা কিন্তু একটা খুব স্ট্যান্ডার্ড ফর্ম, এটার সাহায্যে আমরা জেনারেল সলিউশন আরও ইজিলি বার করতে পারবো যদি এই ফর্মেটে থাকে, যে এই ফর্মটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম, এটা মাথায় রাখতে হবে। ওয়াই ইকুয়াল টু পি এক্স প্লাস এফ অফ পি, এবার এফ অফ পি এই জায়গাটায় পি স্কোয়ার পি কিউ পি থ্রি যা কিছু থাকতে পারে, পি টু দি পাওয়ার হাফ, কোনো প্রবলেম নেই, আমরা শুধু জাস্ট পি এর জায়গায় সি পুট করে জেনারেল সলিউশনটা পেয়ে যাবো। আর একটা কী করতে পারি, যদি ডেরিভেটিভ করে দিই আমরা, যেটা থাকবে ডিপি ডিএক্স সমান 0 আর এক্স প্লাস এফ প্লাস পি সমান 0, এখান থেকে দুটো কন্ডিশন আছে ফ্রম টু থেকে আমরা কী বলতে পারি, তাহলে ডিপি ডিএক্স সমান যদি 0 হয় তাহলে ইন্ডিকেশন করলে পি কনস্ট্যান্ট চলে আসবে, তো সেইটাকেই আমরা সি ধরে নিই, যে আমরা ওই পিটাকে এলিমিনেট করি 1 আর 4 থেকে, তার মানে ওয়াই ইকুয়াল টু আলটিমেট যেটা বলছিলাম যে ওয়াই ইকুয়াল টু সি এক্স প্লাস এফ অফ সি চলে আসবে, হুইচ ইজ দ্য কমপ্লিট প্রিমিটিভ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। প্রিমিটিভ মানে একটা সলিউশনটাকে বোঝাচ্ছে। এখানে পি এলিমিনেট বিটুইন 1 আর 3, এবার 1 আর 3 থেকে যখন আমরা পিটাকে এলিমিনেট করবো তখন যেটা পাবো সেটাকে বলছি আমরা সিঙ্গুলার সলিউশন, ঠিক আছে? 1 আর 3 থেকে যেটা পাবো সেটাকে কি বলবো, সিঙ্গুলার সলিউশন। এই যেটা এই কন্ডিশনটা আমাদের খেয়াল রাখতে হবে, যে 1 নম্বর আর 4 নম্বর থেকে 1 আর 4 থেকে যেটা পাবো জেনারেল সলিউশন, আর 1 আর 3 থেকে যেটা পেয়ে যাবো সেটা হয়ে যাবে সিঙ্গুলার সলিউশন। এইবার সেকেন্ড অর্ডারটা আমি আজকে আলোচনা করবো না, সেই জন্য এই পেজটা আমি ছেড়ে চলে যাচ্ছি। আচ্ছা, অর্থোগোনাল ট্র্যাজেক্টরিটা একটু বলি। বলছে কার হুইচ কার্স এভরি মেম্বার অফ গিভেন ফ্যামিলি অফ কার্স অ্যাকর্ডিং টু দ্য গিভেন রুল ইজ কল্ড দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য গিভেন ফ্যামিলি। ইফ ইচ মেম্বার অফ দ্য ট্র্যাজেক্টরি কার্স এভরি মেম্বার অফ দ্য গিভেন ফ্যামিলি অ্যাট রাইট অ্যাঙ্গেল, দেন দ্য ট্র্যাজেক্টরি ইজ কল্ড দ্য অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। বলছে টু গেট দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি উই আর টু ডু ফলোয়িং স্টেপ। কিছু স্টেপ আছে, আমরা যদি ম্যাথামেটিক্যালি এগুলো সলভ করতে যাই তাহলে আমরা কী করবো, কার্টেসিয়ান ফর্মে তাহলে ডিওয়াই ডিএক্স বার করবো, সেই ডিওয়াই ডিএক্সের জায়গায় কি পুট করে দেবো, মাইনাস ডিএক্স ডিওয়াই, তারপর ইন্ডিকেশন করলে আমরা ট্র্যাজেক্টরিটা পেয়ে যাবো। তো অর্থোগোনাল কেসটা এখানে বলা আছে রাইট অ্যাঙ্গেল করবো। অর্থোগোনাল মানে কি, দুটো কার রাইট অ্যাঙ্গেল থাকবে, তার মানে এখানে শর্টকাট রুলস আছে, আমি একটু পরে বলছি যে অর্থোগোনাল হলে কোন জায়গাটা চেঞ্জ হয়, কোন জায়গাটা চেঞ্জ হয় আমি বলে দিচ্ছি, তাহলে কোশ্চেন দেখি অ্যান্সার করা যাবে। যেহেতু রাইট অ্যাঙ্গেল মানে কি, তাদের স্লপের মানে স্লপটা কী হয়ে যাবে, M1 আর M2 প্রোডাক্টটা কি -1 আসবে। তারপরে পোলার কোঅর্ডিনেট তাহলে অ্যাঙ্গেল বিটুইন দুটো ট্যানজেন্ট কী হয়ে যাবে, ϕ1 - ϕ2, অ্যান্ড আমরা কি জানি যে tan ϕ সমান r dθ dr, এগুলো ডিনামিক্সের কাজে লাগে। তো ইফ দ্য কার্স অর্থোগোনাল, মানে কার্স যদি অর্থোগোনাল হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন ϕ1 ϕ2 এটা π/2 হয়ে যাবে, অ্যান্ড হেন্স tan ψ ইকুয়াল টু কি -1 হবে। একটু আগে যেটা বলছিলাম, ভ্যালুগুলো পুট করলে আমরা আলটিমেট যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে dr dθ জায়গায় আমরা কি রিপ্লেস করে দেবো, -r² dθ dr, তাহলে আমরা তারপরে সলভ করলেই ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা পেয়ে যাবো। এবার এখানে একটা ছক আছে যে ফ্যামিলি অফ কার্ভ দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে, আর ডান দিকে তাদের ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা কী আছে সেটা আমাদের এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এবার মেন ব্যাপার হচ্ছে এইগুলো যদি একটু মনে রাখা যায় খুব ইজি হয়, কারণ এমন কোশ্চেন দেবে যে বার করতে গেলে টাইম লাগবে, যে কিছু এগুলো স্ট্যান্ডার্ড রেজাল্ট, আর এইগুলো থেকেই বেশিরভাগ সময় দেয়। তো আরেকটা জিনিস বলি, এই সেলফ অর্থোগোনাল কারা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। প্যারাবোলার একটা ফর্ম হচ্ছে y² = 4ax + a যদি থাকে, এই যেইটা এই সেলফগুলো খেয়াল রাখতে হবে, যে সেলফ যারা তারা কী হয়ে যাবে, সেলফ অর্থোগোনাল কন্ডিশনগুলো কি অনেক সময় বলে দেবে যে y² = 4ax + a, এটা কি সেলফ অর্থোগোনাল, এদের মধ্যে কয়েকটা কার্ভে সেলফ শুধু বলো সেলফ অর্থোগোনাল কোন কার্ভটা হবে, তাহলে সেলফ দুটোকে যদি আমরা মনে রাখতে পারি, এইরকম একটা ফর্ম আছে, আর এই হচ্ছে প্যারাবোলার এই ফর্মটা, আর বাকিগুলো সব মোটামুটি সব আলাদাই আছে। বেশ, সার্কেলের ক্ষেত্রে কি যে x² + y² + 2gx, সরি স্ট্রেট লাইনটা আগে আছে y = fx, এটা প্যারামিটার, তাহলে y = fx এটা প্যারামিটার, তাহলে কি ডেরিভেটিভ করার পর ওকে dx dy ইন্ডিকেশন করলে আমরা এই সার্কেলটা পেয়ে যাবো, x² + y² = c। সার্কেলের ক্ষেত্রে কী আছে, x² + y² 2gx + c = 0, জিটা প্যারামিটার। এইখানে আমি শর্টকাট রুলসটা বলছি, এই টাইপের যদি কিছু থাকে, তার মানে কি এই যে এখানে রাইট হ্যান্ড সাইডে যেটা আসছে চেঞ্জ হচ্ছে কোথায়, শুধু জি এর জায়গায় এফ হচ্ছে, আর চেঞ্জ হচ্ছে কি +c ছিল -c হয়েছে, এইটুকু মনে রাখলেই হয়ে যাবে। এই যে এখানে ছিল +c আর এখানে চলে এসেছে -c, বেশিরভাগ সময় এই +cটা -c হয়ে যায়, বা c এর জায়গায় অন্য কনস্ট্যান্টও আমরা লাগাতে পারি, ঠিক আছে? তাহলে জি এর জায়গায় শুধু এফ হয়ে গেল, আর কিচ্ছু নয়। তার প্যারাবোলা y² = 4ax কী হচ্ছে, প্যারাবোলার ক্ষেত্রে 2x² + y² = c। এটা ক্যালকুলেশন, এগুলো তো ছোটো ছোটো ইকুয়েশন, এগুলো ক্যালকুলেশনে ইজি বেরিয়ে যাবে, এগুলো নিয়ে অতটা চাপে নেই। পোলারের ক্ষেত্রে একটু সমস্যা হয়, কারণ ওইগুলো ওই ভ্যালু পুট করে এই জায়গাটা ভ্যালুটা পুট করে ইন্ডিকেশনটা করতে হয়। বেশ, তারপরে যে প্যারাবোলার এইটার ফর্মটা বললাম সেলফ হবে, এটাও সেলফ হবে, এই দুটো একটু মাথায় রাখলেই হয়ে যাবে।
রেক্ট্যাঙ্গুলার হাইপোলার, এটা তো মাদ্রাসায় এসেছিল এই কোশ্চেনটা, যে এইটার সে মানে ট্র্যাজেক্টরি কী হবে, এসেছিল না এটা? হ্যাঁ এটা ছিল, হয়তো পাশে আনসার দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সি স্কোয়ার। তারপরে কার্ডিওডের ব্যাপারটা কী আছে, কার্ডিওডের যে পোলার ফর্মটা আছে আর ইকুয়াল টু ওয়ান মাইনাস কস থিটা, দেখ শুধু মাইনাস ছিল দেখে না, সে শুধু প্লাস হয়ে যায়, কিছু চেঞ্জ হয় নাই, হয়েছে? এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, এখানে প্লাস হয়ে যাচ্ছে। তারপরে আর ইকুয়াল টু ওয়ান প্লাস কস, প্লাসের জায়গায় শুধু মাইনাস হয়েছে। তাহলে পোলার ফর্মে যদি থাকে তাহলে ইজিলি এগুলো আমরা বলে দিতে পারবো। আর একটা আছে দেখ প্যারাবোলার, আরেকটা পোলার ফর্ম আছে 2a/1 + cos থিটা, তাহলে 2b হয়ে গেল, তাহলে এই জায়গায় একটা কনস্ট্যান্ট, এটা শুধু মাইনাস, মানে কি মজার ব্যাপার বল, কিচ্ছু করতে হবে না, শুধু দেখে উত্তর। কিন্তু এখানে a আর b এর কনস্ট্যান্টে চেঞ্জ হলে অসুবিধা নাই। এবার কি বলছে, এলিমিনেট a and b from y = a + bx b * log x, ফাইন্ড দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন মানে কি, কতগুলো ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রারি কনস্ট্যান্ট সেগুলো দেখতে হবে, তাই না? হ্যাঁ, কারণ এখানে দুই তো হবে, তাহলে এ আর বি কে তো আলাদা করে কোনো সেপারেট করা যাচ্ছে না, তাই না? তাহলে এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, তাহলে অর্ডার 2 হয়ে যাবে এখানে, তাহলে ডবল ডেরিভেটিভ করতে হয়েছে এখানে দেখ। সলিউশন আমরা যাচ্ছি না অর্ডারের ক্ষেত্রে, ওই এ আর বি থেকে এলিমিনেট করছে না, আরবিট্রারি কনস্ট্যান্ট ইন্ডিপেন্ডেন্ট, ওটা করলেই হয়ে যাচ্ছে। তারপর কোশ্চেনগুলো সব ইজি আছে, দুটো করে আছে, এগুলো সব দেখে নিলেই হয়ে যাবে। এবং হ্যাঁ বলছি, একটা বলেছে ভেরিফাই 3 নম্বর কোশ্চেনটা, যে 1/y² ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কি হবে না, ঠিক আছে? আগে আমরা কি দেখছিলাম, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলছি, এখানে বলছে এটা হবে কি চেক করতে বলছে। চেক করতে গেলে কী করতে হয়, যে এইটা দিয়েই গুণ করবো আমরা, মানে এই পার্টটাকে করবো, এই পার্টটাকে গুণ করবো, এই পার্টটাকে গুণ করবো, দিয়ে এম আর এন এর ভ্যালু পাবো, দিয়ে সেটাকে আমরা কী করবো, ওই পার্সেল ডেরিভেটিভ করে দেখবো, ইকুয়াল চলে আসবে। যদি ইকুয়াল আসে তাহলে বলবো কি এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, আর যদি না হয় তাহলে বলবো হবে না, ঠিক আছে? এটা অন্য নিয়মে করেছে, এই নিয়মে করার দরকার নেই, ঠিক আছে? যেটা নর্মাল রুল, ওয়াই দিয়ে গুণ করে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বার করে যদি ইকুয়াল হয় বলবো হবে, তাহলে হবে না, ব্যাস। তারপরে বলছে শো দ্যাট x² y ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা তাহলে এটা শো দ্যাট করতে হবে, তবে এই সেই একই নিয়ম, এটা দিয়ে মাল্টিপ্লাই করবে। এই রুলসগুলো এটা করেছে, এগুলো অনেক সময় অনেকে পারবে না, সেই জন্য আমি এই রুলসটা এখানে ফলো করতে মানা করছি। তারপরটা বলেছে এটা এক্সাক্ট হবে কি হবে না চেয়েছে, যে 5 নম্বর কোশ্চেনটা এটা, তাহলে এক্সাক্ট হওয়ার সেই কন্ডিশন একই, ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বার করতে হবে। দেখ এগুলি করেছে, ডেল এম ডেল ওয়াইটাতে এটা ইকুয়াল হয়ে গেছে, তার মানে কি এক্সাক্ট হবে, যদি না হতো হতো না। যখন আমরা ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করি পার্সিয়াল, তখন তো এক্সটাকে কনস্ট্যান্ট ধরি, মানে এক্সটাকে এবিসি এর মধ্যে শিফট করতে হবে, আর যদি না হয় তাহলে আমরা যখন এক্স এর রেসপেক্টে করবো তখন ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবো, দিয়ে আমরা ভ্যালুগুলো পেয়ে যাবো। যদি ভ্যালু সমান হলো তাহলে এক্সাক্ট হবে, না হলে হবে না। তারপরে সেই একই জিনিস আছে বারবার। তারপরে 7 নম্বরটা দেখি, 7 নম্বর কোশ্চেন একটু ইম্পর্টেন্ট আছে, তো আরও পাত্তা নাই তো, আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলেছি বলে আরও পাত্তা নেই, খুব সহজ। ওই দুটো কোশ্চেন দিয়েছিলাম, করতে পারছি না, সেই কোশ্চেনগুলো আমি সলভ করবো বলে আজকে দিলাম, যে সবসময় যে ওই রুলস অ্যাপ্লাই করে কাজ হবে না, রুলসের বাইরেও কিছু কোশ্চেন থাকে, শুনলো না কী করবো, যাত্রা করবো। বেশ, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ হুজ স্লোপ অ্যাট এনি পয়েন্ট এক্স ওয়াই অন ইট ইজ এক্স ওয়াই অ্যান্ড হুইচ পাস থ্রু দ্য 0, 1। স্লোপ মানে কি ডিওয়াই ডিএক্স, তো এই স্লোপ মানেই হচ্ছে ডিওয়াই ডিএক্স, সেই ডিওয়াই ডিএক্স বলেছে এক্স ওয়াই, এখান থেকে এটাকে সাজিয়ে নিলে এক্সাক্ট ফর্মে হয়ে যাচ্ছে, এটা ইন্ডিকেশন করলেই অ্যান্সার হয়ে যাবে। স্লোপটা কিন্তু দেওয়া মানে ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? মানে এখানে সরাসরি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেয় নাই, ডিওয়াই ডিএক্স মানে বলে দিচ্ছে এক্স ওয়াই, মানে স্লোপ মানেই হচ্ছে কি ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? স্লোপ মানেই হচ্ছে কি ডিওয়াই/ডিএক্স, এই টাইপের কোশ্চেন দেয় অনেক সময়। তারপর দেখো এখানে p² + p - 6 দিয়ে একটা অঙ্ক আছে, এই যে 8 নম্বরটা। তাহলে আমরা ওই সেই উৎপাদকের বিশ্লেষণ করেছিলাম না, মানে ফ্যাক্টর x² + x - 6, এই টাইপের, মনে পড়ছে? হ্যাঁ, সেইটাই করেছে দেখ, p - 2 p + c দুটোর প্রোডাক্ট আকারে লিখেছে এই জায়গাটা, ঠিক আছে? দিয়ে একবার এইটুকু করলেই উত্তর পেয়ে যাবে, p - 2 p + 3 এইটুকু করলেই আনসার হয়ে যাবে। কী নিয়মটাই বলে দিচ্ছি দেখ, এখানে p এর জায়গায় y বসা, তাহলে y হলো, তারপর কত -2 আছে, তো তাহলে ওর সঙ্গে একটা x লাগিয়ে দে, তাহলে -2x হলো, দিয়ে একটা -c লাগিয়ে দিবি, বোঝা গেল? কারণ সিটা ডান দিকে হয় তো বাঁ দিকে চলে আসে, তাহলে এখানে দেখ জেনারেল সলিউশনটা ট্রিকটা লেখা আছে, y + 2x - c হয়ে যায়, সরি প্লাস বলছি মাইনাস, y - 2x - c হয়েছে, তো তাহলে শুধু এই 2 এর সঙ্গে x লাগিয়ে দিলেই হয়ে যাবে। আর তারপরে p + 3 আছে, তার মানে y + 3x হবে, প্লাস থাকলে প্লাস 3x আর একটা -c, তাহলে এইটাই আনসার হয়ে যাবে, দুটোর গুণফলটা। এটা কিন্তু এটার সঙ্গে একটা গুণফল আকারে আছে, হ্যাঁ জায়গা নেই বলে আমি এখানে এইভাবে লিখেছি, পাশাপাশি লিখতে হবে। বেশ, এটা কমপ্লিট। যদি দেখিস পি দিয়ে আছে এবং এটা যদি এইভাবে লিখতে পারিস তাহলেই জানবি অঙ্ক হয়ে গেল, তারপরে কিছু করার দরকার নেই। ওই একই কন্ডিশন করেছে, দিয়ে দেখ আলটিমেট দেখ এই দুটো প্রোডাক্টটা এসে আসে না, এত কিছু করার পর ওইটাই তো এলো, ঠিকঠাক করে রাখলেই হয়ে যাবে যদি প্রোডাক্ট আকারে আসে। তারপরে আবার দিয়েছে সো দ্যাট 1/ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওইভাবে মাল্টিপ্লাই করা, ওইভাবে করে ওইসব একই জিনিস। হ্যাঁ,
এইখানে 10 নম্বর একটা ভাইটাল কোশ্চেন আছে, বলছে y ইকুয়াল টু ux আর y ইকুয়াল টু vx বি এনি টু সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইটা দেখ সেকেন্ড অর্ডারে আছে, বলে সো দ্যাট এই যে এর যে দুটো সলিউশন বলে দিয়েছে, y সমান ধর আমি বললাম বেরিয়েছে এখানে x আর এখানে y সমান বেরিয়েছে ধর x স্কোয়ার, হ্যাঁ বুঝে গেল? দুটো সলিউশন হবে তো এইটার সেকেন্ড অর্ডার তো, তাই না? তাহলে সেকেন্ড অর্ডার একটা কি কন্ডিশন, দুটো পার্ট আছে দেখবি। তাহলে সেই দুটো পার্টের মধ্যে বলে দিয়েছে একটা ইউএক্স আমি যদি এক্স ধরি, ওয়াই সমান এটা যদি এক্স স্কোয়ার ধরি, তাদের যদি যোগফলটা কী হয়ে যাবে সবসময় কী হবে, এর একটা সলিউশন হবে। ধরো অপশান আছে এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স কিউ একটা আছে হয়তো, তাহলে ওই যেটা প্লাস আকারে থাকবে সেটা উত্তর হবে, বলে থাকবে। যদি দুটো সলিউশন বলে দেয় তাহলে ওই যে প্লাস দিয়ে যেটা থাকবে সেইটা তার উত্তর হয়ে যাবে। ধরো একটা বলো সাইন এক্স আর একটা বলো কস এক্স, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স যেটা হবে সেটা উত্তর হবে। আবার মাইনাসটাও হয় কিন্তু ওই গুণফলটা হয় না, মানে সাইন এক্স ইন্টু কস এক্স এইগুলো হবে না, সাইন এক্স বাই কস এক্স এইগুলো হবে না, যোগফল আর বিয়োগফলটা হবে। ঠিক আছে, সেই প্রুফটা এখানে করতে হবে। তারপর দেখ কোনো একটা যদি আমরা কিছু যদি মাল্টিপ্লাই করি এখানে দেখ একই জিনিস, বলছে 2ux প্লাস ভিএক্স, মানে ইউএক্স আর ভিএক্স দুটো সলিউশন যদি হয়, তাহলে আমরা এই যে প্লাস দিয়ে থাকছে না, এদের আগে কোনো সংখ্যা যদি মাল্টিপ্লাই আকারে থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই। দুইটা গুণ আকারে আছে এখানে, এই যে ইউএক্সের সঙ্গে মধ্যে কথা প্লাসটা মাঝে থাকতে হবে, তারপরে যা থাকে থাকুক। এখানে 3 আর 4 আছে সেই জন্য এখানে 2টা এসেছে। বেশ, এই ক্লাস আমি আর পড়াবো না কাউকে, যা পারে করো। হ্যাঁ, ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যায় মানে খুবই ইজি। আমি তো আসল জায়গায় এখনো যাই নাই, সেকেন্ড অর্ডারে আজকে হাত দিচ্ছি না, এগুলো থাক। টিআই এখন বলবো না, এখানে কিছু নাই, এগুলো সব আছে। এখানে অর্ডার ডিগ্রিটা লেখা আছে। হ্যাঁ, এটা অর্ডার 2 ডিগ্রি 1, এটা কি অর্ডার এখানে 3 আছে, তার মানে 3 দিয়ে মাল্টিপ্লাই কিউব করতে হবে, 3 হয়ে যাবে আর ডিগ্রিটাও 3 হয়ে যাবে। হ্যাঁ, আমি একটু আবার আমাকে ওই পেজে আসতে হবে, পেজে যেতে হবে। আমার ওই এগুলো একটা অসুবিধা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোনগুলো? ওই এক্সাক্টের গুলো এক্সাক্ট করাবো তো, অসুবিধা হয় না, প্র্যাকটিস হবে তো। আমি তাহলে অঙ্ক আসি, এখন অঙ্কতেই আসি না তো, এখন এই তো পরপর 3টে অঙ্ক ভাইটাল অঙ্ক আলোচনা করবো। ওইখানে কী হলো, ফাইলটাকে তো পেতে হবে। এই যে এই যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আছে না, এই সলিউশনটা বার করতে বলেছে। তাহলে এইটা এম ডিএক্স প্লাস এন ওয়াই এই ফর্ম্যাটে আছে, তাহলে এম মানে এই পার্টটা হচ্ছে এম, এই পার্টটা হচ্ছে এম, এইটুকু মানে ডিএক্স এর ভিতরে যেটা আছে আর ডিওয়াই এর ভিতরে যেটা আছে এন, তাহলে এম ডিএক্স প্লাস এন ওয়াই ইকুয়াল টু 0 আকারে আছে। তাহলে কি পার্সিয়াল ডেরিভেটিভ করছে, এইটাকে দেখ এইটা আসবে, ঠিক আছে। আর এটাকে এক্স এর রেসপেক্টে করছি মানে ওয়াইগুলো কনস্ট্যান্ট, এখানে এক্সগুলো কনস্ট্যান্ট ছিল এইখানে, মানে এখানে এক্সগুলো কনস্ট্যান্ট, এখানে ওয়াইগুলো কনস্ট্যান্ট, মানে ওয়াইয়ের কোনো চেঞ্জ হবে না। তার মানে এখানে কি ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তাহলে 4টা ওয়াই রেসপেক্টিভ করছি, তাহলে 4টা সামনে আসবে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই কিউ হয়ে গেল। আর এখানে দেখ 2x ওয়াই আছে, তাহলে ওয়াইটাকে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে এক্স টার্মটা তো কনস্ট্যান্ট, 2টা কনস্ট্যান্ট, তাহলে অনলি 2x হবে, কারণ ওয়াই কে ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ করলে কি 1 হচ্ছে, বোঝা গেল? ঠিক একইভাবে এইখানে এক্স এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবো তাহলে ওয়াই কিউটা থেকে যাবে, তাহলে এক্স এর কিউ আছে, তাহলে 3 × 2 মানে 6 হয়ে যাচ্ছে, 6x স্কোয়ার ওয়াই কিউ মাইনাস এক্স স্কোয়ার এক্স এক্স রেসপেক্টে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা কি ইকুয়াল হলো না? তাহলে ইকুয়াল যদি না হয় কি হয়ে যাবে, নন এক্সাক্ট, যেহেতু এটা ইকুয়াল নয়। এবার ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এম ডেল এক্স বার করছি, মানে এটা বিয়োগ করছি, ঠিক আছে। তাহলে বিয়োগ করলাম, পরপর বসালাম, দিয়ে এই মাইনাসটা লাগবে, যদি আমরা ডেল এম ডেল ওয়াইকে মাইনাস লাগাতে হয়, মানে ডেল এম ডেল ওয়াইটা যদি আগে করি তাহলে এখানে মাইনাস লাগাতে হবে। এবার মাইনাস লাগিয়ে ভেতর থেকে 2 কমন গেছে, তাহলে 2 কমন গেলে এই টার্মটা চলে আসছে, তাহলে মাইনাস 1/m দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হবে, মানে এম এর মান যে এইটা এম এর মান না, এইটা দিয়ে আবার ভাগ করতে হবে, তাহলে এটা দিয়ে ভাগ করার পর আলটিমেট কেটে কুটে গিয়ে -2/y পেল। হ্যাঁ, তাহলে এটা তো ওয়াই এর ফাংশন, তাই না? এক্স আছে এখানে, তাহলে এক্স যদি না থাকে তাহলে এটা ফাংশন অফ ওয়াই, এফ অফ ওয়াই লিখে দিয়েছি। তাহলে ওয়াই এফ অফ ওয়াই যদি হয় তাহলে রুলসটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেট এফ অফ ওয়াই। যদি এখানে এক্স থাকতো তাহলে এখানে এফ অফ এক্স ডিভাইড করতাম, এই জায়গাটা কি আছে? ও সরি, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি না, আগে ছোট করে হয়ে আছে এক্ষুনি হলো ওটা। ও স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেল, কোথা থেকে কি হলো আমি তো কিছু বুঝতে পারছি না। এই মাত্র হয়ে গেল, এরকম এই মাত্র হলো। হ্যাঁ, এবার ঠিক আছে।
এখনো ঠিক নেই। কোথায় কি হলো রে? কোথায় হাত আমি তো কি হাত দিই না। তাহলে আমি আবার জয়েন হ, বুঝলি? আচ্ছা সে জয়েন হচ্ছে এখন। আর জয়েন হ, কারণ ওইটা কেটে গেছে। ওই আমি ওই যে ইয়েটা চেঞ্জ করেছি না। এবার দেখা যাচ্ছে স্যার। ওই আমি ওই ফাইলটাকে আনতে গেলাম, তখনই গন্ডগোলটা হয়েছে। তাহলে এতক্ষণ দেখতে পাচ্ছিস না দেখি দেখা দিচ্ছিস হ্যাঁ না এখানে গেল। সবাই দেখি। ততক্ষণ মানে স্পিডে ছিল। হ্যাঁ এখন ছিল একটু আগে শুরু করলাম। তাহলে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। যাই হোক, মেন ব্যাপার এমডিএক্স প্লাস এন ওয়াই ফরম্যাট। তাহলে এম আর এটা এন হচ্ছে এম, এটা হচ্ছে এন। তাহলে এই ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করে দেখলাম দুটো ইকুয়াল হলো, তাহলে এক্সাক্ট হবে না। তাহলে এক্সাক্ট না হলে আমাদের যে রুলসগুলো আছে চারটে, সেই চারটের মধ্যে আমরা এইটা বার করছি, ডেলেম ডেলে মাইনাস ডেলেন ডেলে। তাহলে এটা কি হচ্ছে, এরকম ভ্যালুটা আসছে। তাহলে এম দিয়ে ভাগ করবো একবার। এখানে এম দিয়ে ভাগ করবো না এন দিয়ে ভাগ করবো, এটা কিন্তু একটা ভাইটাল জায়গা। এম দিয়ে ভাগ করবো না এন দিয়ে ভাগ করবো। এইখানে দেখ যেটা এসেছিল থ্রি, এইখানটা বলছি 3x² y2 প্লাস 2xy 2x, তাই না? বোঝা গেল? দেখ এইখানে এন দিয়ে কিন্তু এইটা দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা যে কোনো একটা ফাংশন অফ এক্স ওয়াই পাবো না, ঠিক আছে? কারণ এইখান থেকে দেখ যদি আমরা ওয়াই কমন নিই তাহলে কি হয়ে যাবে, এইটার সঙ্গে এটা দেখ ডিভাইড হয়ে যাবে, মানে ভিতরটা কেটে যাবে, বাইরে যদি ওয়াইটা বেরিয়ে চলে আসে, ঠিক আছে? সেই জন্য এটা বোঝা যাবে যে কোনটা আমরা কমন নেবো, মানে কোনটা দিয়ে আমরা ডিভাইডটা করবো, এন দিয়ে করবো না এন দিয়ে করবো। এইখানে এই টুটা আছে না, এখানে টু আছে তো, কিন্তু এইটা টু আছে এক্স এর জায়গায় নেই। তাহলে এই পার্টটা দিয়ে আমরা ডিভাইড করবো, ঠিক আছে? তাহলে এটা মাইনাস টু লগ ওয়াই হয়ে যাবে যদি ইন্টিগ্রেশন করি। তাহলে মাইনাস টু লগ ওয়াই মানে কি, ওয়াই স্কোয়ার নিচে চলে আসবে, তাহলে এটা ইন্ডিকেটিং ফ্যাক্টর হয়ে গেল। দেখবে এইটা দিয়ে মাল্টিপ্লাই করবো আমরা, এই যে ফার্স্ট এক নম্বর ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনটাকে 1/y স্কোয়ার দিয়ে গুণ করবো, টোটালটাকে এটাও করবো, এই পার্টটাকে করতে হবে এই পার্টটাকে করতে হবে, ঠিক আছে? তাহলে এইটাকে এই পার্টটাকে করে এটা পেয়েছি, আর এই যে ওয়াই স্কোয়ার 1/y স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে ইন্ডিকেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে এটা পেয়েছি। হ্যাঁ, তাহলে এটা এম এটা এন, ঠিক আছে? মাল্টিপ্লাই করেছিল এইটাকে দিয়ে, এখন আলটিমেট কি এটা এম হয়ে গেছে, মাল্টিপ্লাই করার পর এটাতে এম ডিএক্স এন ডিওয়াই, তাহলে এটা হচ্ছে এম এটা হচ্ছে এন। তাহলে জেনারেল সলিউশন বার করার রুলস কি, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান সি আগে বলে। এবার যখন আমরা এমটাকে ইন্টিগ্রেশন করবো তখন ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, যেমন এম মানে এই পার্টটাকে যখন ইন্টিগ্রেশন করবো তখন হয়ে যাবে কি রুলসটা হচ্ছে ওয়াই সমান কনস্ট্যান্ট, আর এনটাকে যখন ইন্টিগ্রেশন করবো তখন কি এই এক্স রিমুভ করবো, এক্স ওয়াই টার্মগুলো রিমুভ করে আমরা তাড়িয়ে দেবো। যদি এক্স ওয়াই টার্ম থাকে দেখ এনের মধ্যে দেখ দুটো পার্ট আছে না, 2x³ মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, দুটোই এক্স ওয়াই আছে। এটাতে এই পার্টেও এক্স ওয়াই লেগে আছে, আবার এই পার্টেও এক্স ওয়াই লেগে আছে। তাহলে এই পার্টটা এক্স ওয়াই ছাড়া আছে কি, মানে এক্স ওয়াই টার্মটা এটাতেও আছে এটাতেও আছে। তার মানে আলটিমেট এই পার্টটার এই এনের টার্মটা এই পার্টটার আমাকে ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নাই, শুধু এইটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে, এইটা ইন্টিগ্রেশন করলেই হয়ে যাবে। তাহলে এইটার ভ্যালুটা বসিয়েছি এম এর, তাহলে এম এর ভ্যালুটা বসানোর পর তাহলে আমরা কি বলছিলাম যে ওয়াইটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে ওয়াইটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ওয়াই স্কোয়ার ফিক্স থাকবে। দেখ এখানে ওয়াই স্কোয়ারটা ফিক্স থাকবে না, ওয়াই স্কোয়ার বসে গেল, তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কি x³/3, তাহলে এই 3 এবার ক্যান্সেল, আর এটা x এর এখানে কোনটা ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে x এর ইন্টিগ্রেশন কি x²/2, আর ওয়াইটা যেমন আছে তেমন লেখা হয়েছে। এবার এখানে 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই পার্টটা 0 হচ্ছে কেন কিছু লিখতে হবে, কারণ দেখ এখানে পরিষ্কার বলা আছে রিমুভিং এক্স ওয়াই টার্ম, এক্স ওয়াই টার্মকে আমাদের রিমুভ করতে হবে। যদি এর পার্টে এক্স ওয়াই টার্ম থাকে তাহলে এক্স ওয়াই টার্ম রিমুভ করার পর তো আর কিছু নাই। যদি এখানে একটা কিছু হয়তো দেখা যাচ্ছে প্লাস এক্স থাকতো, হ্যাঁ তাহলে আমরা করতাম, কিন্তু দুটো পার্ট আছে দুটোতেই এক্স ওয়াই লেগে আছে, এখানেও এক্স ওয়াই লেগে আছে এখানেও এক্স ওয়াই লেগে আছে, তাহলে ওই পার্টটা ইন্টিগ্রেশন করার প্রয়োজন নেই, এই পার্টটা ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? সেই জন্য এই পার্টের ইন্টিগ্রেশন আমি 0 বসিয়ে দিয়েছি, এই পার্টের ইন্টিগ্রেশন আমরা 0 বসিয়েছি, আর একটা সি চলে আসছে। তাহলে এইটাকে কাটাকুটি কেটে দিলে কি হয়ে যাচ্ছে, সরি 3 কেটে গেল 2 কেটে গেল, তাহলে আলটিমেট এক্স স্কোয়ার x³ y সমান এটাই হয়ে গেল জেনারেল সলিউশন। অঙ্কটা সোজা কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। হ্যাঁ অনেকটা টাইম লেগে যাবে। তো এবার টাইমটা তো ওই মেথডগুলো অ্যাপ্লাই করা হচ্ছে শর্ট টেস্ট কিসের জন্য, যখন একটা বড় কোশ্চেন দিয়ে যাবে কিন্তু জানা, কিন্তু আমার সময় লাগবে আমি বুঝতে পারছি এই কোশ্চেনটা তো শর্টকাট নাই, তাহলে তখন কি এই কোশ্চেন ছেড়ে আসবো। আমার হাতে যদি সময় থাকে, সময়টা তো বাঁচানোর ওই একটাই উদ্দেশ্য, বড় অঙ্ক সহজ হলে সেটাকে করার জন্য আমার হাতে পর্যাপ্ত সময় থাকতে হবে, তা নাহলে কিন্তু হবে না। এই জন্যই সময়টা বাঁচানোর উদ্দেশ্য। এবার যদি কেউ উত্তরটা মুখস্থ, এটা স্পেশাল টাইপের অঙ্ক, কেউ উত্তরটা মুখস্থ করতে পারবে, কি ছিল 3x² y² + 2xy, আর এখানে যে প্লাস 2x³ মাইনাস x² dy সমান 0, এর অ্যান্সারটা কি হলো x³ তাহলে মুখস্থ করা যাবে না, হবে না, মনে রাখার কোনো রাস্তা আমি দেখছি, চেকটা করতেই হবে। বেশ, পরের পেজে যাচ্ছি। এখানে আবার একটা কোশ্চেন দেওয়া হয়েছে, মানে এই আমি যে 3টে কোশ্চেন নিয়েছি না, মানে সব থেকে ক্রিটিক্যাল কোশ্চেন এই 3টে, যদি উত্তর মুখস্থ করে নেওয়া যায় তো খুবই ভালো হয়।
এখানে একটা মুখস্থ করে নেবো, কিন্তু আমি একটু বলে যাচ্ছি, হ্যাঁ এটা স্পেশাল টাইপের অঙ্ক। ওই যে অঙ্কটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করলাম আমরা 1/x² y² * xy + 1, ঠিক আছে? এই কোশ্চেনটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না করেও করা যাবে। এই যে রুটের ভেতরে এই সরি ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা আছে না, এটাকে ফ্যাক্টর আকারে লিখলে এটা হবে, হ্যাঁ কমন টমন নিলেই বোঝা যাবে। এই জায়গাটা থেকে যদি xy কমন নিন, x² y² এখান থেকে, তাহলে কি হয়ে যাচ্ছে xy + 1 হচ্ছে, আর এইখান থেকে 1 কমন, তাহলে এইটাই আলটিমেট এটা দাঁড়াবে। আর এইটাকে কমন টমন নিলে করলে এইরকম একটা জিনিস দাঁড়িয়ে যাবে। দিয়ে কি করবো, এই xy + 1টা দুদিকেই আছে তো, এখানেও আছে এখানেও আছে, ওইটা দিয়ে ভাগ করে দেবো, তাহলে ওটা পালিয়ে যাবে। তাহলে ওটা পালিয়ে যাওয়ার পর এটা থাকছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে আর কোনো রাস্তা নাই, কিছু একটা ভ্যালু আমাদের মানে কিছু একটা সাবস্টিটিউশন ধরে নিতে হবে। সেই জন্য এখানে v = xy পুট করতে হবে, ঠিক আছে? v = xy পুট করলে x সমান কি হচ্ছে v/y, দিয়ে ওটাকে dx সমান বার করে নিতে হবে। dx মানে u/v মেথডে ডেরিভেটিভ বলে এই টার্মটা আসছে। দিয়ে এবার 1 নম্বর ইকুয়েশনে আমরা এটা বসিয়ে দেবো। এই যে 1 নম্বর ইকুয়েশনে ছিল 1 নম্বর দেওয়া আছে, এখানে বসানোর পর এই কন্ডিশনটা চলে আসবে। তারপর এটাকে আবার সাজিয়ে টাজিয়ে নিয়ে v এর ভ্যালু এই v² + 1 হয়ে যাচ্ছে। xy জায়গায় ভ্যালুগুলো পুট করলে v² + 1 v × v - 1 এইগুলো চলে আসবে। এই টার্মগুলো চলে এলো। এবার এখানে এই ফর্মুলাতে লিখলাম যে v² দিয়ে আবার ডিভাইড করবো, পাশে লেখা আছে v² দিয়ে ডিভাইড করার পর আলটিমেট এই লাইনটা আসছে, এই লাইনটা আসার পর ফের আবার y দিয়ে ডিভাইড করবো। এই পর্যন্ত হলেই অঙ্কটা হয়ে যাবে। এবার কি চলে এলো যে 1 + v 1/v² dv - 2 dy। এবার তো ইন্টিগ্রেশন ইজিলি হয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে আনসারটা বেরিয়ে যাবে। ঝামেলা আছে, কিন্তু মুখস্থ করার মতো হলে আমি বলে দেবো যে এটা মুখস্থই করে নিতে হবে, মুখস্থই করতে হবে, এটা কিছু উপায় নেই। তাহলে ইন্টিগ্রেশন করার পর এই জিনিসটা চলে আসছে, দিয়ে এটাকে xy মাইনাস, এটাকে মনে রাখা, হ্যাঁ এটা মুখস্থ করতেই হবে, এটা এত বড় অঙ্ক করা যাবে না। তাহলে এটা কি হলো, ডান দিকে log y টাকে নিয়ে চলে গেলাম, তাহলে 2 log of y², তাহলে এটা প্রোডাক্ট আকারে আছে log of y² c, তাহলে এখানে ইউটি চলে আসবে ডান দিকটা, এই বাঁ দিকটাকে আমি ডান দিকে লিখে দিয়েছি। তো এটা কিন্তু মনে রাখা মানে অসুবিধা নাই খুব একটা, হ্যাঁ এটা y² c সমান e⁻xy - 1/xy চলে আসছে, ঠিক আছে? y² c সমান e⁻xy - 1/xy, তাহলে এখানে y² হলেই হয়ে যাবে। এই একটা কোশ্চেন আছে, এই কোশ্চেন সলিউশন করতেই পারবে না কেউ পরীক্ষার সময়। সেই জন্য এই স্পেশাল টাইপের 3টে কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করবো বলে এলাম। তো এলো না সবাই, কি আর করা যাবে। হ্যাঁ তাহলে এটাকে ওই 3xy নেওয়া হলো, দিয়ে আবার এটাকে সাজিয়ে ভিতরটাকে এরকম হ্যাঁ এটাকে সাজিয়ে এইভাবে সাজাতে হবে। সাজানোর পর আবার এই y এর সঙ্গে এই xটাকে নিতে হবে, আর 3xyটা লিখেছি dx এর সঙ্গে 3xy dx + 3xy dy, এইখানকার 3xy আর এই dy পাশাপাশি নিতে হবে। দিয়ে আবার এই x + y + 1টা আবার এখানেও আছে এখানেও আছে, কমন নিতে হবে। দিয়ে আবার x dy + y dy ফর্মে আসবে। দিয়ে এটা আবার এই dx dy থেকে এই 3xy কমন যাচ্ছে, এই দুটো থেকে 3xy কমন যাওয়ার পর dx + dy হচ্ছে। আর এই দিকটা যেমন আছে লিখলাম, আর এই পার্টটা মানে কি d of xy, মানে d of xy মানে x dy + y dx বোঝায়। দিয়ে আবার এই x + y + 1 এখানেও আছে, এই বাঁ দিকে নেই, কিন্তু এইটাকে এখানে নিয়ে আসতে হবে, তার মানে এটাকে ডিভাইড করে দেবো, তাহলে এই জায়গা থেকে পালিয়ে যাবে, কিন্তু এখানে থেকে যাবে, ঠিক আছে? দিয়ে আলটিমেট এটা চলে এলো। এবার এখানে নিচে x + y + 1 আছে, কিন্তু উপরে তো নাই, তার মানে একটা 1 নিতে হবে প্লাস। এই 1টা নিলে অসুবিধা নেই, কারণ একে 1কে d এর রেসপেক্টে যখন ডেরিভেটিভ করে 0 হয়ে যাচ্ছে না, সেই জন্য এখানে কনস্ট্যান্টটা আমরা নিতে পারি যা খুশি। যদি এখানে +2 থাকতো তাহলে আমরা এখানে +2 নিতে পারবো, আমার ইন্টিগ্রেশনের সুবিধা আছে। হ্যাঁ এগুলো করা যায়, কারণ d অফ কনস্ট্যান্টটা মানে তো 0, তাহলে 0কে আমি পুট করতেই পারি, অসুবিধা কিছু নেই। তাহলে এটা করার পর আলটিমেট আমাদের ইন্টিগ্রেশন যে এক্সাক্ট ফর্মে চলে এসেছে। এবার ইন্টিগ্রেশন করলেই লগ দিয়ে চলে এলো, তাহলে 3টা বসে গেল, তাহলে লগ অফ নিচেটা হবে মানে dx/x টাইপের এটা, হ্যাঁ এই টোটালটাকে x ভাব আর নিচেটাকে x ভাব, তাহলে dx/x হচ্ছে, তাহলে log of x হবে, তো তাহলে log of x + y + 1 হয়ে গেল, আর এটা log of xy, আর ডান দিকটাকে log c ধরে নিয়েছি, তাহলে আলটিমেট এটাকে log ভেঙে দিলে x + y + q c × xy, এই log of xy টাকে ডান দিকে নিয়ে গেলে প্রোডাক্ট করলেই হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে অ্যান্সারটা ইজিলি মনে রাখা যাবে। আর এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি জানিস, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যারা বলছে ওইটা হবে না, এইটা হবে। এর অ্যান্সারটা হচ্ছে x + y + 1 এর কিউ সমান c × xy, অ্যান্সারটা হ্যাঁ কিউ দিয়ে আসছে। আর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এখানে 3 এর জায়গায় 4 হবে, হ্যাঁ x + y + 1 এর পাওয়ারে 4 হবে, দিয়ে 1 বাই করতে হবে, তাহলে 1/x + y + 1 টু দি পাওয়ার হোল মানে পাওয়ারে 4 হয়ে যাবে। হ্যাঁ মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাই বলছি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে 1/, আমি এখানে লিখি 1/x + y + 1 পাওয়ারে 4, বুঝে গেল? এটা লিখে নিতে হবে, x + y + 1 পাওয়ারে 4, এটা হয়ে গেল ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মোটামুটি আলোচনা করা হলো, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানেই থাক।